शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। অধ্যাপক শৈলজা কুমার এবং অধ্যাপিকা নন্দিতা ভট্টাচার্য এই দম্পতির স্মারক বক্তৃতা। অধ্যাপক শৈলজা কুমার ভট্টাচার্যের জন্ম 1927 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। পিতা ডক্টর শিবপদ ভট্টাচার্য এবং মা তার হেমনলিনী। শৈলজা কুমার সেন্ট জেভিয়ার স্কুলে পড়াশোনা শেষ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। তিনি বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি ছাত্র। ডক্টর শৈলজা কুমার ভট্টাচার্য 1953 খ্রিস্টাব্দে আশুতোষ কলেজে তার অধ্যাপনার জীবন শুরু করেন। 56 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে অধ্যাপক হিসাবে যোগদান। দীর্ঘদিন তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত থাকেন এবং বিভাগীয় প্রধান হন। শৈলজা কুমার ভট্টাচার্যের মৌলিক এবং প্রগতিশীল চিন্তা ভাবনা সুদীর্ঘ 40 বছর ধরে ছাত্রছাত্রীদের নানাভাবে উদ্বুদ্ধ করে এসেছে। স্বাধীনভাবে চিন্তা করে দৃঢ় প্রত্যয়ের সাথে জীবনে এগিয়ে চলতে সাহায্য করে তাদের। অধ্যাপক শৈলজা কুমার ভট্টাচার্য মশাই রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ কালচারে দীর্ঘ 25 বছর ধরে বিভিন্ন বিষয়ে বক্তৃতাও করেছেন। পাশ্চাত্য দর্শন চর্চার সাথে সাথে ভারতবর্ষের সনাতন ধর্মের প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তিনি মনে করতেন মানব জীবনের আদর্শ পথ প্রদর্শক হিসাবে এই সনাতন ধর্মের স্থান অপরিসীম। তার কিছু প্রকাশনার এবং পুস্তকের মধ্যে সাম ফান্ডামেন্টালস অব দ্য থিওরি অফ জাজমেন্ট, পারসেপশন অ্যান্ড প্রেডিকেশন অ্যান্ড বৈদিক এথিক্স অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ উল্লেখযোগ্য। 2011 খ্রিস্টাব্দে 8ই নভেম্বর তিনি পরলোক গমন করেন। নন্দিতা ভট্টাচার্যের জন্ম 1929 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর। পিতা আশুতোষ ভট্টাচার্য, মা সুষমা ভট্টাচার্য। ছোটবেলা থেকে নন্দিতা অত্যন্ত মেধাবী এবং কৃতি ছাত্রী ছিলেন। ক্রাইস্ট চার্চ ও ভিক্টোরিয়া স্কুলে পড়াশোনা শেষ করে যোগমায়া দেবী কলেজ থেকে দর্শন শাস্ত্রে সাম্মানিক ডিগ্রি লাভ করেন। উচ্চশিক্ষা লাভের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে পড়াশোনা করে স্নাতকোত্তর ক্লাসে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ করেন। পড়াশোনার পাশাপাশি সঙ্গীত অনুরাগী ছিলেন। নিজে অত্যন্ত সুন্দর গজল এবং রাগ প্রধান সঙ্গীত গাইতেন। নন্দিতা শৈলজা কুমার ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার ভারতীয় দর্শনের প্রতি গভীর শ্রদ্ধা ছিল। কর্মজীবনে তিনি প্রথমে উইমেন্স কলেজ এবং পরবর্তীকালে বেহালার বরিশাল বিবেকানন্দ কলেজ ফর উইমেন এখানে প্রধান অধ্যক্ষা হয়ে প্রিন্সিপাল হয়ে তিনি শিক্ষকতার জীবন অতিবাহিত করেন। নন্দিতা ভট্টাচার্যের প্রচেষ্টায় বিবেকানন্দ গার্লস কলেজে প্রথম অনার্স ক্লাস শুরু হয়। কলেজের অন্যান্য বিষয়ে উন্নয়নের জন্য তিনি সর্বদাই অত্যন্ত পারদর্শিতার সাথে নানান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি পাঠ্যক্রমের সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক এবং নৈতিক শিক্ষার উপর গুরুত্ব দিতেন। অনেক ছাত্রীদের কাছে তিনি ছিলেন মায়ের মতো। পাঠ্যক্রমের বাইরে তাদের ব্যক্তিগত জীবনে চলার পথে নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার জন্য সর্বদা তিনি তাদের পাশেই থাকতেন। একজন বন্ধু ও পরামর্শদাতা হিসেবে আজও তার ছাত্রীরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। 1850 খ্রিস্টাব্দে 29শে মে তিনি পরলোক গমন করেন। অধ্যাপক শৈলজা কুমার এবং অধ্যাপিকা নন্দিতা ভট্টাচার্য স্মারক বক্তৃতা তাদের পুত্র শ্রী শ্রমিক ভট্টাচার্য, পুত্রবধূ শ্রীমতী জিনিয়া ভট্টাচার্য, কন্যা শ্রীমতী সমিতা সান্যাল এবং শ্রীমতী শোভিতা চক্রবর্তী, দৌহিত্রী শ্রীমতী সোমা ঘোষাল এদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত। আজ এই প্রথম শৈলজা কুমার এবং অধ্যাপিকা নন্দিতা ভট্টাচার্য স্মারক বক্তৃতা দেবেন শ্রীমৎ স্বামী পরাশরানন্দজি মহারাজ। তিনি রামকৃষ্ণ মঠ শ্যামপুকুর বাটির অধ্যক্ষ, প্রেসিডেন্ট। তার বিষয় দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা। তিনি
আমাদের একজন বরিষ্ঠ সন্ন্যাসী, বুঝতেই পাচ্ছেন, এবং খুব শ্রদ্ধেয় পূজ্য। তিনি ছাত্রজীবনে তিনি ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন, তারপরে ঠাকুর, মা এবং স্বামীজির ভাবে সম্পৃক্ত ছিলেন। এবং আপনারা জানেন যে সেই যুগে এরকম শিক্ষা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানেই তাকে সাধারণত কাটাতে হয়েছেও। উনি পুরুলিয়াতে ছিলেন বহুকাল। তারপর উনি আমাদের আচার্য হিসেবে ট্রেনিং সেন্টারে, ব্রহ্মচারীদের ট্রেনিং সেন্টারে কাটিয়েছেন বেশ কিছুদিন। তারপর তিনি সিঙ্গাপুরে ছিলেন বেশ কয়েক বছর। এখন তিনি বৃদ্ধ হয়েছেন। বৃদ্ধ বয়সে তিনি ওই শ্যামপুকুর পার্টিকে অবলম্বন করে আধ্যাত্মিক জীবন নিজে যেমন যাপন করেন, তেমনি সঞ্চারিত করেন ভক্তবৃন্দের ভেতরে। এবং খুব নিষ্ঠাবান এবং খুব ডিসিপ্লিন, নিয়মনিষ্ঠ মানুষ তিনি। আমরা তাকে খুব শ্রদ্ধা করি, ভক্তি করি। সেই জন্য তার জন্য একটা সুন্দর আমরা বিষয়ও ঠিক করেছি, দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতা। হ্যাঁ, আধ্যাত্মিকতার চর্চাটা আমরা হয়তো ভাবি যে তেমন হচ্ছে না, এই ভাবনা আমাদের অনেকের মনেই আছে। কিন্তু তার গুঁড়ো রহস্য কোথায়? আমরা যে আমাদের ভেতরে যে এই আধ্যাত্মিক চেতনার একটা আন্ডার কারেন্ট, সবসময় একটা চোরা স্রোত যে বয়ে চলেছে, এবং সেটা মাঝে মাঝেই প্রকটিত হয়, এটা একেবারে আমাদের অকর্মণ্য করে দেয় না, আমাদের একেবারে সংযোগবিহীন করে না আধ্যাত্মিক জীবনের সঙ্গে। এটা আমাদের অনেক সময় বোধে বুদ্ধিতে আসে না। সেই বিষয়ে উনি আমাদের আলোকপাত করবেন। কারণ একটা কথা কি, স্বামীজির কৃপাতে আমরা একটা জিনিস বুঝেছি, যে সামাজিক দায়কে আপনারা তো কাঁধে তুলে নিয়েছেন সাধ্যমতো। এটাই তো সব। স্বামীজির লক্ষ্য ছিল তো এই মনুষ্যত্ব অর্জন এবং তার মধ্য দিয়ে দেবত্ব অর্জন। পরের জন্য ভাবা, নিঃস্বার্থপর হওয়া, এটি তো ভালো মানুষের কাজ। ভালো মানুষ মানেই হচ্ছেন কিন্তু এথিক্যালি স্ট্রং, মোরালিস আপরাইট। আর তারপরেই আমাদের জীবনে আধ্যাত্মিক অনুভূতি আসবে। যদি মন প্রাণ দিয়ে সামাজিক দায়িত্ব, অন্যের দায়িত্ব আমরা যদি গ্রহণ করি, তাহলে আমাদের আধ্যাত্মিক জীবন সুরক্ষিত থাকবেই। কারণ আমরা তখন আমাদের নিজেদের কথা তো ভুলে যাব। সেটাই তো একটা দৈনন্দিন জীবনে আমাদের প্র্যাকটিস করার কথা। সেটা আমরা বারবার ধরে স্মরণ করব। মহারাজ আমাদের সেই বিষয়ে আলোকপাত করবেন, তার দীর্ঘ অভিজ্ঞতা এবং ঠাকুরমা স্বামীজির ভাব রাশি তার জীবনে যেভাবে সমন্বিত হয়েছে, জ্ঞান, ভক্তি, যোগ এবং ধ্যান সব ছাড়িয়ে উঠেছে কিন্তু ভক্তির প্রাবল্য। ভক্তির মধ্য দিয়ে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকি। জ্ঞানী ধ্যানী কর্মী এরা দাঁড়াবে কোথায় শেষ পর্যন্ত? ওই যে বললেন যে সেবার মধ্যে তো ভালোবাসাটাই তো সবচেয়ে বড় কথা। তা মহারাজকে আমি আমার ব্যক্তিগত প্রণাম নিবেদন করি, আর আপনাদের পক্ষ থেকেও আমি তাকে সাদর আমন্ত্রণ জানাই বক্তৃতাটা যাওয়ার জন্য। তিনি এসেছেন। আর অধ্যাপক শৈলজা কুমার এবং নন্দিতা ভট্টাচার্যের পুত্র সমী ভট্টাচার্য, শ্রীমতী জিনিয়া ভট্টাচার্য, কন্যা সবিতা, দৌহিত্রী সোমা, এরা যদি এসে থাকেন, এদেরও আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রীতি, নমস্কার জানাই। আপনাদের সকলকে জানাই নমস্কার।
এটা একটা কি বর্তমান সময়ে তুমি বলেছিলে, বর্তমান সময়ে আধ্যাত্মিক জীবনে প্রাসঙ্গিকতা। করুন না, করুন, এটাই তো সাবজেক্ট। হ্যাঁ, প্রাসঙ্গিকতা কি সবসময় তো চলছে আমাদের। আশ্রম অধ্যক্ষ স্বামী সুবর্ণানন্দজি মহারাজ, অন্যান্য সাধু ব্রহ্মচারীগণ এবং আজকে উপস্থিত ভক্তমণ্ডলী, দয়া করে চুপ করে থাকবেন। হ্যালো, প্লিজ গিভ মি ইয়োর ইয়ার্স ফর 45 minutes, not more than that. Don't talk. মাস্টারমশাইদের মতো ধমক দিতে হচ্ছে। বাইরে তো গল্পই চলছে। আমি এখানে আসছি আজকে না, 68 থেকে, আমাদের অনেকেরই জন্ম হয়নি। তো সেই ভূতেশানন্দজির ক্লাস বিবেকানন্দ হলে, বুঝলেন না? চুপ করে থাকবেন। কথাটা হচ্ছে আধ্যাত্মিক জীবনের প্রাসঙ্গিকতা বর্তমান সময়ে বা দৈনন্দিন জীবনে, যাই হোক। বেশি দিন নয়, 2 বছর আগের ঘটনা। প্রেসিডেন্সি কলেজে ডিবেট হচ্ছে, সাবজেক্ট, in the opinion of the House, there is no need for marriage in the present-day society. There is no need for marriage in the present-day society for a presidency college against a for girls, Loreto for girls. প্রথমে মোশন নিয়ে এলেন প্রেসিডেন্সি ছাত্র অনিমেষ সেনগুপ্ত। In today's discussion, we will not bring two words, God and religion, because they have lost all their relevance in the present world. ভেবে দেখুন। আমাকে বলছেন, আমি যখন কাটিয়ারে ছিলাম, মাঝে শিলিগুড়িতে আসতে হতো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির পল সায়েন্সের হেড সন্ধ্যা চক্রবর্তী, মহারাজ ক্লাসে যাব কি? আমি ক্লাসে ঢুকলেই ছেলেমেয়েরা বলে, দিদি আপনি ওই দুটো শব্দ বলবেন না, ওই ভগবান আর ব্রহ্ম ইত্যাদি, ঈশ্বর, ধর্ম আর ঈশ্বর বলবেন না। ছেলেদের কি অ্যালার্জি এসে গেছে নাকি এড়িয়ে যেতে চাইছে? সত্যিই কি তাই? না, শুধু কি মুখের কথাই শুনেছ দেবতা, শোনোনি কি জননীর অন্তরের ব্যথা? ওই দেখুন বসে আছে লর্ডসের ক্রিকেট মাঠে, ন্যাটোয়েস ট্রফির ফাইনাল খেলা, ওপরে বসে আমাদের প্রিয় সর্বজন প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি হাতটা জামার ভিতরে বিড়বিড় করছেন। খেলা শেষে সেই জার্সি ওড়ানোর বিখ্যাত ফটো, অনেক সমালোচনা, অনেক প্রশংসা। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কী করছিলেন জামার ভিতরে হাত রেখে? একটু হেসে বললেন, ওই চণ্ডী মায়ের মাদুলি আছে, তাতে হাতে রেখে প্রার্থনা করছিলাম। ফুটবল, রোনাল্ডো, মেসি, আমরা সবাই খেলা দেখেছে। রোনাল্ডিনো সে বিখ্যাত গোল মনে আছে তো? খেলা দেখবেন, না হলে মন ফ্রেশ থাকবে না, খিচে থাকবে। এমনি করে প্যারাবলিক করেছি, গোলে ঢুকলো। গোলটা করার পরে কী করলেন? থ্যাংক ইউ ফাদার, আওয়ার ফাদার, হ্যালোড বি দাই নেম। আওয়ার ফাদার, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যালোড বি দাই নেম। যেখানেই আপনি যান একটা আপার পাওয়ার থাকছে, যার কাছে আমরা প্রার্থনা করছি, যার কাছে আমরা সারেন্ডার করছি। এইসব হচ্ছে ব্যাপার। আপনারা যেখানেই যান, কলকাতার মাঠে বাড় পূজা জানেন তো, সাপোর্টার আছে তো মোহনবাগান ইস্টবেঙ্গল, কারা বেশি? তো যাই হোক, আমি আর কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছি না। আমাদের সময় বলা হতো ভবানীপুরের ওদিকটা হচ্ছে মোহনবাগান, এই দিকটা হচ্ছে ইস্টবেঙ্গল বা জার্মান পার্টি।
কোন দিকে বোম পড়ছে সেই দিক যেতে জানা যেত কারা জিতেছে। ঠাকুরিয়ার দিকে ইস্টবেঙ্গল জিতেছে, নর্থ ক্যালকাটা মোহনবাগান জিতেছে। তো সেই মোহনবাগান ইস্টবেঙ্গলের যে বার পূজা, বিরাট ব্যাপার একটা, মানে আতা দুর্গাপূজাই বলা চলে। কেন? খেলবে তো মাঠে, তার দক্ষতা, তার কোচ, তার ইয়ে সব তো আছে। প্লেয়ার তো কম নিচ্ছে না, এক একটা টিমের প্লেয়ারের দাম কত, তাতেও হারছে। মোহনবাগান হেরে গেল। 45 কোটি, 50 কোটি, 100 কোটি এক একটা টিমের প্লেয়ারদের দাম, তাতেও হারছে। তো বার পূজা করছে যেন গোল ঢোকে, আমার গোলে না ঢোকে, ওই গোলে যেন ঢোকে। বাড়িতে খুব আজকে টেন্স হাওয়া। কেন না? প্রথম ছেলে বোর্ড পরীক্ষা দেবে, সব চুপ, কথা ফিস করে আস্তে করে খাওয়াচ্ছি, সবাই উপদেশ দিচ্ছি, দিদি দিদি শুরু করে যত ঠাকুমা ফাকুমা সব উপদেশ। এই বেলপাতাটা নিয়েছিস তো? মা এসে কানে কানে বললো জবাটা ডান পকেটে রাখ, পরীক্ষা ভালো করে লিখবি, ওইটা চেয়ে দেখলি কি না, নয় বেলপাতা জবা সব ঠিক আছে কি না। আপনারা সবাই জানেন, এই দৃশ্য তো নতুন নয়। আমি যখন কাটিয়ারে ছিলাম, ওরা একটু কলকাতার থেকে হাওয়াটা আলাদা বিহারের মধ্যে, তো সেখানে আমি বলে দিতাম, ডোন্ট মেক সো মাচ প্রোনাউন্স, উইল হ্যাভ পেইন অন দি ফোরহেড, অনলি 3 প্রোনাউন, ওকে, কিপ ইট ইন মাইন্ড। লিখবে তুমি সবসময়, যদি এক্সটেরিয়ার ফোর্সের কাছে তুমি সারেন্ডার করো, তোমার পুরুষকারই জাগ্রত হবে না তো, 2 কি 3টে প্রণাম করবে, যাও কেবল প্রণাম। আমি একটা রবীন্দ্রপুরের সেমিনারে বলেছিলাম টিচারদের, খুব খুশি তারা, যে শুনুন, ওই বেহালার কালী মন্দির আছে, নামটা মাঝে মাঝে ভুলে যাই, হ্যাঁ হ্যাঁ, না না, ওই টালিগঞ্জের ওইখানটায়, করুণাময়ী, সব ফিল্ম আর্টিস্টরা যায়। আমি যাচ্ছি সেদিন টক দিতে, বলছে এইখানে সব ওই টালিগঞ্জের স্টুডিও পাড়া থেকে এখানে আসে, সেখান থেকে শুরু করে দক্ষিণেশ্বর যত কালী মন্দির আছে আপনি প্রণাম করে যান, বাট নেগলেক্ট ইয়োর স্টাডিজ, হোয়াট উইল বি দ্য রেজাল্ট? আর একজন কোনো প্রণাম করলো না, বাট কনসেন্ট্রেট অন হিজ অর হার স্টাডিজ, কে ভালো রেজাল্ট করবে? তো যাই হোক, সেটা খুব খুশি হয়েছিল নরেন্দ্রপুরের টিচাররা, বলে এটা ঠিক বলেছেন, আমরা বোঝাতে পারি না। মানে বোঝানোর দরকার নেই তো, যে যার নিজের গতিতে চলবে। কালকে পড়ো আমাদের সুবর্ণ নদী খুব ভালো টক দিলেন আমাদের শ্যামপুকুর বাটিতে, খুব ভালো লেগেছে আমার। মহিলাদের নিয়ে বেশি বলেন, আমি একটু বলবো, অত ভিভিডলি যাব না, কারণ আমরা মঠ সেন্টার, ভক্তদের বেশি চটানো যাবে না, তাদের টাকাতেই চলে, এখানে আলাদা ব্যাপার। তো উনি বললেন ফেমিনিস্ট মুভমেন্ট, একটা কবিতা, একটা গান করলেন খুব ভালো, আমাকে আমার মতো থাকতে দাও, এটা এখন মেয়েদের খুব জোর চলছে। হু আর ইউ টু ডিক্টেট মি? মাই বডি, মাই ড্রেস, মাই এভরিথিং উইল বি মাইন অনলি। ইজ ইট সো? ক্যান ইউ? ক্যানট। ভাবি পারবো না। আজকে আলোচনায় আসি আমরা। তো জিনিসটা হচ্ছে, আমরা সুখ আর আনন্দের জন্যে ছুটছি, একটা গান আছে, সেটা আমি যাচ্ছি না। সুখ এবং আনন্দ মানুষ চায় তো, কী না করছি। এই তোরা কলকাতায় বসছিস, এই আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম মেলেতে, কী চমৎকার হাওয়া, ধারণা করতে পারবি না। আরে আমি মানালি, কুলু মানালি থেকে কী ভিউ, বাপরে বাপ। আরেকটা গিয়ে যারা করলো শ্রীনগর, আরেকটা গিয়ে যারা দোজ হু ক্যান অ্যাফোর্ড সুইজারল্যান্ড। সুখ পাচ্ছি তো, ফিরে এসে আবার তো সেই। এই একজন বললো আমি শ্রীনগর যাচ্ছি, কেন? টিউলিপ দেখতে। টিউলিপ দেখতে বলে, হ্যাঁ আপনি জানেন মুঘল গার্ডেন্সে কীরকম টিউলিপ হয়? আমি তো অনেক দেখেছি, কিছুই তো ফিলিংস হয়নি। আমি হল্যান্ড যাবো টিউলিপ দেখতে। আপনার যে টাকা আছে, মাথা ঠিক নেই, যান হল্যান্ড টিউলিপ দেখতে। আমি তো আমার বর্ধমান জেলার যে ধানের ক্ষেতের উপর দিয়ে যখন হাওয়া বয়ে যায়, সেই যে গ্রিনস বেশি ভালো লাগে, নট ইয়োর ফ্লাওয়ার্স। যান বেলুড় মঠে, ওই জিটি রোডের মোড় থেকে শুরু করে আমাদের বড় গেট পর্যন্ত
দেবদারু গাছে নতুন পাতা হয়েছে। কি অসাধারণ একটি দৃশ্য! দেবদারু পাতা যারা দেখেছেন, নবপত্রিকা শাড়ি দিয়ে এদিকে 10টা এদিকে 10টা 20টা, কোনো ফুলই লাগবে না তার কাছেই তো আমি মনে করি। চলে আসুন, আমি পুরুলিয়ায় দীর্ঘকাল ছিলাম, আসতাম বাসে করে বাঁকুড়া হয়ে ইত্যাদি। সেখানে আছে বেলিয়াতোর বলে একটা জায়গা, বিখ্যাত মিষ্টি মেচা। বাসের সামনে সব বলে মেচা মেচা মেচা, বেরোতোর বেরোতোর মেচা। সেই বেলিয়াতোর থেকে রামহরিপুর আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানে যান। একটু পরেই দেখবেন যখন শুরু হলো খানিকটা সাঁওতাল পরগনার মতো উঁচু নিচু জায়গা, অসাধারণ দৃশ্য, অপূর্ব দৃশ্য। এই শিমুল আর ইয়ের যে পলাশের কি বিউটি! You go there and see. Need not go to Switzerland or Holland. প্রত্যেকটি গাছে, পুরুলিয়া তো খুব ভালো, পলাশ আর শিমুল, বুঝায় এত গান আমাদের আছে, এত কবিতা আছে, এইসব দেখুন। কোথায় দূরে যাচ্ছেন কেন? না বলেছে। আর খানিকটা স্ট্যাটাস সিম্বল, বেশি বলা দরকার নেই, আপনারা জানেন ভালো করি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা যে মাকে দেখুন, আমরা যদিও আজকের আলোচনায় ঠিক মা ডাইরেক্টলি নেই, কিন্তু আমরা ঠাকুর আর মা ছাড়া বেশি নড়তে পারবো না। 15 বছর কাটালেন দক্ষিণেশ্বরের 8কোনা ঘরে, সবাই দেখেছেন। আর ইয়েটা এত নিচু, চৌকটে গেলি মাথা ঠেকে যায়। 15 years he spent in that room only. পাশে শাশুড়ি মা, লক্ষ্মী দিদি, ওপরে মাছ কলকল করছে, শিঙি মাগুর, ঠাকুর খাবেন। সেই ঘরে 15 বছর কাটালেন, একবারও দেখা হতো না ঠাকুরের সঙ্গে। একবার হয়তো হতো, তাও কেউ যদি থালাটা নিয়ে চলে যেত, খাবারের দেখা হতো না। কিন্তু কি বললেন? হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসানো ছিল। আনন্দ কোথায়? আনন্দ এখানে, আনন্দ আর কোথাও নয়। সমস্ত কেন্দ্র হচ্ছে এটি, সচ্চিত আনন্দ, তার রুট হচ্ছে এটি। ঠাকুরের যেটি আমাদের চক্ষুদান বা প্রাণদান বলা হয় বেলুর মঠে, আমার খুব ইন্টারেস্ট ছিল। আমি দেখলে সেটাকে ভালো করে দেখি, কি ব্যাপারটা, প্রাণদানটা কি, কোনখান থেকে দুর্গার প্রাণটা আসবে। ঘিরে দেওয়া হলো, দেখেছেন আপনারা, ভেতরে থাকেন পূজারী, তন্ত্রধারক, আর দূরে একটি ভলেন্টিয়ার। ওই মইটিগুলো ধরতে হবে, উঠবেন। এখানে পূজারী বসে আছেন, ধ্যান করছেন। কি ধ্যান করছেন? এইখানে হৃদয়ে। প্রাণ কোথাও নেই। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, আমার মাকে পুজিস না। খড়ের প্রতিমা, এইখানে প্রাণ। তিনি উঠলেন, ধ্যান করলেন, প্রাণ এখান থেকে আস্তে 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 বেরোচ্ছে, নাকে দিয়ে প্রাণটা বেরিয়ে আসছে। আত্মা একটি অপরাজিতা নিয়ে, অপরাজিত ফুলটি নিয়ে আস্তে আস্তে উপরে উঠে মায়ের কপালে ঠেকাচ্ছেন। 6টি মন্ত্র আছে, আঙ্গঙ্গং পরশোহা, আপনি দেখে নেবেন। প্রাণ দিলেন, দেবী জীবন্ত হলো। আমরা এটি লক্ষ্য করতাম, পঞ্চমীতে যে দেবীকে দেখা যায়, সন্ধি পূজার পরে যে দেবী, অনেক পার্থক্য। সন্ধি পূজার পরে যে দেবী ঝলমল করছেন, একদম দেখলেই বোঝা যাচ্ছে হ্যাঁ মা আছেন, মা এসেছেন, প্রাণ এসেছে মায়ের। আপনারা যান জয়রামবাটি, অনেকেই গেছেন আশা করি। তবে আমি একটা কথা বলবো, জগদ্ধাত্রী পূজার সময় যাবেন, সিট যদি ভেতরে না পান, পাওয়া খুব শক্ত, বাইরে থাকবেন। জগদ্ধাত্রী পূজাটা দেখবেন সামনে সিটে বসে, সেখানে আর কোনো বাধা নেই। আমি একবার দেখলাম খুব ক্লোজলি, মা আছেন, জয়া বিজয়া, এখানে নারদমণি, তলায় একটি আসন পাতা। আমি জিজ্ঞাসা করলাম, এই আসনটা পাতা কার? আস্তে করে বলল, ওটা মায়ের। মা? হ্যাঁ, ওই দেখুন দরজা অর্ধেক ফাঁক। লক্ষ্য করলাম, তাই তো, ওইটা মায়ের বাড়ির পূজা, মা আসেন, মা তদারকি করেন।
তারপরে সপ্তমী অষ্টমী নবমী 3টে পূজা শেষ, আসনটা উঠে গেল, দরজাটা বন্ধ হলো। আমরা তো কিছুই নই, অনেক ছোট, কিন্তু অনুভব করলাম অনেক হালকা হয়ে গেল জায়গাটা। যে জমাট ভাবটা ছিল, ফুল অফ স্পিরিচুয়ালিটি, দ্যাট হ্যাজ গন উইথ মাদার। এই হচ্ছে জগদ্ধাত্রী। অবশ্যই দেখবেন, ওখানে বসে দেখবেন ভালো করে এবং ফিল করবেন, কথা কম বলবেন। একটাই কথা, যোগস্য প্রথম দ্বারো বাক নিরোধ। আইনস্টাইন তার ছাত্রদের বলছেন, ছাত্ররা জিজ্ঞেস করল, স্যার, হোয়াট ইজ দি সিক্রেট অফ সাকসেস ফর এ সাকসেসফুল পার্সন ইন দি ওয়ার্ল্ড? বললেন, স্টুডেন্টস, দেয়ার আর 3 things for a successful person. First, do your work duties meticulously. Second, keep the mind in cheerful condition. কারণ তারা সব সায়েন্টিস্ট। তিনি বেহালা বাজাতেন, তার একটা বোট ছিল, তিনি বোট রাইড করতেন অ্যাটলান্টিকে। থেমে গেছেন, স্যার, হোয়াট ইজ দি থার্ড? একটু হেসে বললেন, টকলেস। আমরা সমস্ত এনার্জি নষ্ট করে ফেলি কথা বলে, টকলেস। তার হৃদয়ের আত্মাকে তিনি প্রতিষ্ঠা করলেন, এবং এটাই হচ্ছে প্রাণদান। হরের প্রতিমা পুজিস রে তোরা, আমার মাকে পুজিস নে, সেই মার পূজা। এখন আমরা চাইছি, অনেকেই চাইছি অর্থ, আরও অর্থ চাই। এখন তো দুজনেই চাকরি করছে, সেই আমাদের জোগাড় নেই, সেখানেও কম্পিটিশান। ও কত পায়? 40,000, ও 60,000। আপনারা জানেন, মেয়েরা সব তো কাজ করছে, সব কল সেন্টার, ফল সেন্টার ইত্যাদি। তারপরে হোম ওয়ার্ক ফ্রম হোম পরিচিত আপনাদের নাম এখন। ও বলে, কেন বিয়ে করবে জানেন আমাকে? বলে, কেন? প্রথমত আমি ওয়ার্কিং গার্ল, আর হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম আমার। তার ফলে কি, দুটো কাজই করবো। আমাকে নিয়ে গিয়ে ঘরের কাজ করাবে। আপনি বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি না। মেয়েরা খুব স্মার্ট বা ধড়িবাজ, জেনে গেছে যে কেন আমাকে চাইছে, পছন্দ করছে। আমার তো সেরকম রূপটুপ কিছু নেই। বলছে আমাকে দিয়ে ঘরের কাজ করাবে। দুপক্ষই সমান সমান দর করছে। আসল জিনিস সব চলে গেছে দূরে, টাকা, টাকা, আরও টাকা। আমি যখন সিঙ্গাপুরে গেলাম, একজন ভদ্রমহিলা ছিলেন, বর্ষি। আমার বয়স তখন 44-45, তার বয়স 73-4। আমাদের ছেলের মতো ভালোবাসতেন, বিজ্ঞানানন্দজি আশ্রিতা। কিন্তু কি বললেন শুনুন, খুব অসাধারণ কথা। মহারাজ, নোট ডাউন, I am telling from my life, money cannot make a man happy. What I have not, I have 3 houses in Sydney, in Singapore, in Delhi. All have lost. In 1 year, my husband tripped for President of Singapore. I was trimmed in that way. But in 1 year, everything gone. My husband and elder son died. My daughter-in-law became alcoholic. My younger son became drug addict. Money cannot make a man happy. He note it from me. Now Federal Court of Singapore has declared me a pauper. I am a pauper now, Swamiji. Less than a beggar. Money cannot make a man happy. আমরা ছুটছি, আরও ডলার, $40,000, $60,000, $100,000 চেঞ্জ করছি। সার্ভিস, ওটা গেলে আরও $10,000 বেশি হবো। প্রায় এখন আমেরিকান ভক্তরা আসে বা তাদের সঙ্গে ডিসকাশন হয়, চেঞ্জ না করলে আপনার স্যালারি বাড়বে না। ইউ চেঞ্জ দ্য কোম্পানি, $10,000 এক্সট্রা মোর। তারপরে হচ্ছে আমরা আরও ছুটছি। কিসের জন্য ছুটছি? যে জায়গা চাই, আরও জায়গা, আরও জায়গা। দিল্লি থেকে হরিদ্বার যান বাই কার, লেফট সাইড, রাইট সাইড দুটোই, বিশেষ করে লেফট সাইড বিরাট জায়গা ঘেরা আছে। লেখা আছে কাদের জন্য এটা রিজার্ভ করা, মর্টগেজ দেয়া। হাউ মাচ ল্যান্ড এ ম্যান নিডস, টলস্টয় বিখ্যাত গল্প।
কি বলছেন যার ওই নতুন জার এসে, যে দেখো জার ডিক্লেয়ার করেছেন কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত এই পয়েন্ট থেকে যে যতটা কভার করতে পারবে দৌড়ে সেই ল্যান্ড তার। রাশিয়া বিরাট ল্যান্ড, লোক নেই। ছুটতে শুরু করলো সবাই 9টা-10টার মধ্যে ফিরে এলো, কারো 10 বিঘে, কারো 20 বিঘে, কারো 30 বিঘে। একজন ছিল খুব লোভী, প্যাট, না না এসব অল্প হবে না, চান্স যখন পেয়েছি তখন যতটা বাড়ি নেবো। ছুটতে ছুটতে হলে এই সূর্য উঠে গেছে মাথার উপরে, হ্যাঁ এবার ফেরা দরকার, ফিরছে। কিন্তু আপনারা জানেন যে প্রথম যে সূর্যটা 9টা-10টার আর বেলা 1টা, 2টো, 3টে সূর্য কি ভয়ানক। সে পারছে না, হাঁপাচ্ছে, বুকের এটা এরকম এরকম করছে। সে দেখতে পাচ্ছে অনেক দূরে তারা রয়েছে, বলে এই চলো চলো, আরও চলো, আরও চলো, প্রায় মেরে এসছি, সবটা আমার হয়ে যাবে, আরও জোরে পাশালাও। পারল না, গ্রাস করে পড়ে গেল, ম্যাসিভ হার্ট অ্যাটাক। তারপর তাকে কবর দেওয়ার জন্য লাগলো 3.5 কিউবিটস। হাউ মাচ ল্যান্ড এ ম্যান নিডস? ওই 6 ফুট, তার বেশি না। মা বললেন এত কেন বাবা? মরে গেলে তো সেই 1.5 ছাই, 1.5 ছাই, এত কেন? রূপ রাখার জন্য ছুটছি। টিভি খোলার উপায় নেই তো, 10 মিনিট, 10 সেকেন্ড, 15 সেকেন্ড থেকে একটা অ্যাড চলে এলো। অধিকাংশই হচ্ছে এই সেন্ট, এই সাবান, এই দেখতে মাথা খারাপ হয়ে যাবে। খেলা দেখার উপায় নেই, নিউজ দেখার উপায় নেই। আমি যখন সিঙ্গাপুরে ছিলাম, আপনারা জানেন এই মল ফল কিছুই নয়। আপনারা এই মল দেখছেন, ওখানকার মল দেখবেন, তাকে বলে মল। একজন আমেরিকান স্বামী বললো এই আমাকে কিনতে হবে, ওখানকার অর্ডার আছে ভক্তের, চলো তো মলে। আমি কোনো দিন যাইনি, ওনার সাথে গেলাম। আরে বাবা, সে দেখবার মতো। 2তলা থেকে 3তলা, ওখান থেকে এখান, এখান থেকে সেখান, একটা বিরাট চলছে সেখানে। একটা উইং শুধু সেন্ট। আমার সেন্ট কিনতে, সেন্ট কিনবেন? হ্যাঁ চলুন। এইটুকু প্যারিসের সেন্ট $250। বাবা, এটা $250। রূপ রাখতে হবে, যৌবন রাখতে হবে। রে পুনস্তমন মম পোহাইবে রাশি জাগিবি রে কবে? জীবন উদ্যানে তোর যৌবন কুসুমবাতি কতদিন হবে? নির্বিন্দু দুর্বাদলে নিত্য কিরে ঝালামলে, কে না জানে অম্বু বিম্ব, অম্বু মুখে সদ্যপাতি। কতদিন রাখতে পারবে? ওই সিঙ্গাপুরে চাইনিজরা মাংকি ব্রেন খায়, ধারণা করতে পারবেন না। মাংকিটাকে হাফডেট করে নিয়ে আসে, এইরকম টেবিলে রাখা হয়, তার মাথাটা থাকবে, এখানে গর্ত থাকে, ওপরে হাতুড়ি থাকে, মারবে, ব্রেনটা খাবে। জীবন বাড়ানোর জন্য, আয়ু বাড়াবার জন্যে, যৌবন বাড়াবার জন্যে পারছে না। অনেক ভোগ করে যাচ্ছে, পারছে না। বয়ম ন ভোক্তা, বয়মেব ভোক্তা। 90-92 কেজি ওজন প্রকৃতি থেকে খেয়ে করেছি বিরাট, নানা রকম খাবার খেয়ে আবার 20-22 কেজি হয়ে ফিরে যেতে হবে। বয়ম ন ভোক্তা, বয়মেব ভোক্তা। এই তো সার কথা। মৃত্যু অপেক্ষা করছে সকলের জন্যে। কি বলা যায়? একটা কথাই বলা যায়, ম্যান ইজ মর্টাল। মানুষ মরবে, এর ব্যত্যয় ঘটবে না। যত্নে কাষ্ঠখণ্ড রহে যুগ পরিমাণ, যত্নে দেহ নাশ কভু না হয় বারণ। The burst of heraldry, the pomp of power, and all that beauty, all that wealth ever gave, alights at the inevitable hour. The paths of glory lead but to the grave. The paths of glory lead but to the grave. কোথায় পা রেখেছো? মাটিতে? না, মাটি নয়। হাজার হাজার লক্ষ লক্ষ বছরের যে প্রাণী, সেই সমস্ত ডাইনোসর ফাইনোসর থেকে শুরু করে তাদের হাড় এই বিরাট লক্ষ বছরে মেটামরফোসিস হয়েছে, হয়ে মাটিতে পরিণত হয়েছে। You are stepping your foot on that animal bones. পারবে না। মৃত্যু অপেক্ষা করছে সকলের জন্যে। আপনাদের ধর্ম খুব পেসিমিস্টিক। মৃত্যু মৃত্যু, আর মৃত্যু তো ঠিক,
ফেস করতে হবে তো, এড়িয়ে গেলে হবে? এড়িয়ে যাওয়া যাবে না। একজন বলছেন ছেলের কানে হরিবোল যদি না যায়, মা কানটা ঢেকে রাখছে। ঢেকে রেখে লাভ নেই। এভরিবডি উইল ফেস ডেথ টুডে অর টুমোরো অর আফটার 80-90 ইয়ার্স। তার জন্য প্রস্তুত হতে হবে, তার জন্যে অধ্যাত্ম জীবনযাপন করতে হবে, যেন শেষের সেদিন সুন্দর হয়, ভয়ঙ্কর না হয়। একজন সন্ন্যাসী যাওয়া দেখবেন মুখে প্রশান্তি, একজন সংসারী লোকের দেখবেন খিচেমিচে আছে, চোখ বেরিয়ে আসছে। হয় ইট ইজ নাথিং, ইট ইজ ফেস অনলি। আমরা ট্রেনে যাই একটার পর একটা স্টেশন, হ্যাঁ, অনেকও জন্ম সংসিদ্ধ তত জ্ঞাতি পরাবগতি। এই জন্মের পর তো আরেকটি জন্মে আমরা চলে যাব, তাতে এত কষ্ট পাওয়ার কী আছে? আমাদের বিরাট সে উদ্ধত একজন নেতা থাকেন, জুলিয়াস সিজার, নিরো, কিন্তু মৃত্যুর পর কোথায় তারা? ওই শ্মশানে, কোনো শব্দ নেই, চুপ করে শুয়ে আছে। সেই জুলিয়াস সিজার নেই, সেই নিরো নেই, সেই চেঙ্গিস খাঁ নেই, সেই হিটলার নেই। ক্লিওপেট্রা, তার রূপের গৌরব, রাজারা তার পায়ে পদলেখন করছে, সিজারের কাছে নিয়ে আসা হলো তাকে। ক্লিওপেট্রা, হোয়াট ডু ইউ থিঙ্ক? ইউ আর এ ইজিপশিয়ান গার্ল, ব্ল্যাক লেডি, you will purchase the whole world. I am Julius Caesar. If Caesar says you are, you are. Otherwise you will be you were. সিজার যদি ইচ্ছা করে তুমি বর্তমানকালে থাকবে, আর তা না হলে অতীতে চলে যাবে। সেই সব সিজার কোথায় তারা? ওই যে শ্মশানে শুয়ে আছে। Awaits alike the inevitable hour, the paths of glory lead but to the grave. শ্মশানের নিস্তব্ধতা, বিরাট সিমেট্রি, কেউ নেই। একটি মেয়ে কাঁদছে কুনকুন করে, দু একটি সাদা ফুল দিচ্ছে তার বাবার সমাধিতে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমাদের গঙ্গার যত কাছে যাবে তত শীতলতা বোধ হবে। ঠাকুরের অসাধারণ কথা, কি চিন্তা করছি তার উপর লক্ষ্য রেখো। সমস্ত স্পিরিচুয়াল পার্সন বলছে অন্য কিছু নয়, হোয়াট ইউ থিঙ্ক, তার উপরে একটা কিপ অ্যান আই অন দ্যাট। নিরঞ্জনানন্দজি বিরাট চেহারা, গাড়ি টাড়ি খেলতেন, তো যারা ভূত নামায় তারা ধরেছে এই লোকটাকে ধরতে হবে, মিডিয়া, ভালো মিডিয়া হবে, ওদের মিডিয়া বলে, ভূত নামবে। প্ল্যানচেট জানি না কে করেছেন কি না, প্ল্যানচেট করে অনেকে। এইরকম এই আলো প্ল্যানচেটের আলো, বেশি আলো নেই, আর একটু কম আলো, গোলমতো টেবিল, তিনজন বসবে, বসে একজন ডিপার্টেড সোল, সকলেরই পরিচিত, তাকে চিন্তা করবে, আর একজন মিডিয়া যে তার হাতে একটা এরকম থাকবে, ছোট্ট মতো একটা বল মতো। অনেকক্ষণ পরে দেখবে সেটা নড়ছে। তুমি কে? আমি শ্রীধর গোস্বামী। তুমি কোথায় থাকো? সে উত্তর দেবে না, সে একটা বলবে, আর সে ওটা কাঁপতে কাঁপতে সেখানে সেখানে যাবে। তা একদিন সেটা দেখতে পেয়েছেন ঠাকুর, ওই 15-16 জনকে ঠাকুরকে ওয়াচ করতেন, তার যেটা নিজস্ব গোষ্ঠী, এরা যেন বিপদে না যায়। কারণ কি, 1000 বছর ধরে যে চলবে এনার শ্রীরামকৃষ্ণের ভাবধারা, তার প্রথম সারির নেতা এরা, তাদের প্রত্যেকটা স্টেপ জগৎ দেখবে, তাই ওয়াচ করতেন কী করছে তারা। তখন বললেন যে, দেখ নিরঞ্জন, তুই যদি ভূত ভূত করবি তাহলে ভূত হয়ে যাবি। ঘটেছিল একটা ঘটনা, আমি ডিটেলসে জিজ্ঞেস করবেন না। একজন ওরকম তার কাকে একজন ডেকেছিল, আত্মীয়, তো সে এসে বডি ছেড়ে আর যাচ্ছে না। তখন সে পাগল হয়ে গেল, প্রায় হাফ ম্যাড, আত্মহত্যা করতে যাচ্ছে। ভূত ভূত করলে ভূত হয়ে যাবি, ভগবান ভগবান করলে ভগবান হয়ে যাবি, তো তুই কিসে রাজি, ভূত হতে না ভগবান হতে? তখন মহারাজ, স্যার ভূত হওয়ার থেকে ভগবান হওয়া ভালো।
একদম ভগবান বললেন না ভূত হওয়ার থেকে, ভূত ডেঞ্জারাস ব্যাপার, আমি ভূত হয়ে যাবো, হ্যাঁ ভূত হয়ে যাবি। কীটক ভ্রমরং ধ্যায়ন ভ্রমরত্যায় কল্পতে, আমি যার চিন্তা করবো তাই হয়ে যাব। এই যে কথাটা আজকের আলোচনার মুখ্য বিষয়, আধ্যাত্মিক জীবনের প্রাসঙ্গিকতা ছিল, আছে, থাকবে। আধ্যাত্মিক জীবন ছাড়া আছে কি? হোয়াট উইল ইউ ডু ইন দি লাইফ? সেন্স এনজয়মেন্ট, হাউ মাচ, হাউ ফার, অ্যান্ড এগেন ইউ হ্যাভ টু এমব্রেস দ্য ইটারনাল ফ্লেম ওয়ান ফাইন মর্নিং। একটা সুষ্ঠু জীবন, একটা ভগবান কেন্দ্রিক জীবন, একটা আধ্যাত্মিক জীবন, এর তুলনা আছে নাকি? কে করবেন? খাবেন কত খাবেন, আর কোথায় যাবেন? ওই তো বলুন সুইজারল্যান্ড যেমন যান, তারপর চাঁদে যাবেন, চাঁদে যান, সুনিতা উইলিয়ামসের মতো শুয়ে চলুন। তো এইটা হচ্ছে ব্যাপার। সেজন্য মনে রাখতে হবে, আমাদের চিন্তার উপর লক্ষ্য রাখতে হবে। গৃহিণী গৃহমুচ্যতে একটি কথা আছে, যে বাড়ির মা সেটাই বাড়ি। কেন কেন এ কথা বলা হচ্ছে? সে আদিম যুগে চলে যান না, গোয়া যুগে, এখানে মা দুটো বাচ্চাকে নিয়ে রয়েছে, আর বাবা চলে গেছে শিকার করতে বা চাষ করতে। ঘরটা কার? সমস্ত ঠিকঠাক করছে কে? ওই মহিলা, ওই মা। তো মাকে ঠিক থাকতে হবে। সবাই বলেছে, এখনকার যুগের যেটা খালি আলোচনা করলেন, একটা খুব যুগোপযোগী আলোচনা, মহিলাদের যে মুভমেন্ট চলছে, একটা জানতে বা অজান্তে ফেমিনিস্ট মুভমেন্ট, আমাকে আমার মতো থাকতে দাও। তুমি সমাজের ছায়া মাত্র, ইউ আর এ পার্ট অফ দি সোসাইটি, ইউ ক্যানট লিভ হোয়াট এভার ইউ লাইক, ক্যানট। আমার পাড়াতে একটি কলেজের নাম জিজ্ঞেস করবেন, আমার পাড়াতে একটি কলেজ আছে, কলেজের ছেলেমেয়েরা কমন রুম ছেড়ে এখন রাস্তায় এসে দুজনে সিগারেট খাচ্ছে, সবাই মিলে হল্লা করছে। আমাকে একজন মালদার বললো, ওই কলেজে দেবো মেয়েকে? এবার খবরদার না, আরে সিগারেট খাওয়া শিখবে ছেলেদের সঙ্গে, হল্লা করবে। লেডি ভবনে দাও, নাহলে এখানে দাও। দু একটা অন্য কলেজের নাম করলাম, উইমেন্স কলেজ ইত্যাদি। স্ত্রী স্বাধীনতা। বেরিয়ে এসে বলছে, এই ছেলেটাকে বলছে, তো চান্স আছে দে তো একটা ট্রেনে নিই, এই ক্লাস আছে তো একই ক্লাস, ও প্রক্ষিত হয়ে যাবে, ও ক্লাস যেতে হবে না, হ্যাঁ পড়াতে পারে না, কিছু ব্যবহার করবে। এই যে প্রগতিশীলতা, এই যে আধুনিকতা, এই যে ফেমিনিজম, এই যে হোক কলরব, কোনো একটা ইউনিভার্সিটির আমি নাম বলছি না, হাততালি দিয়ে, পরিণতিটা কোথায়? পরিণতি হচ্ছে ওই বসে মদ্যপান করা, তারপর কোনো রাইডে যাওয়া, হয় নিজে সুইসাইড করা কিংবা মার্ডার হয়ে যাওয়া। এই তো সেদিনের খবর আনন্দবাজারের। মেয়েদের সহ্য শক্তি অত্যন্ত কম, ছেলেদেরও কম। এখানে আমি শুধু মহিলাদের দোষারোপ করছি না, দুজনেরই। কিন্তু সমস্ত আমাদের হিন্দু শাস্ত্ররা বলছে সহ্য শক্তি মেয়েদের বাড়াতে হবে। যাই হোক, মাও বলেছে, আমি সেখানে যাচ্ছি না, কারণ মহিলাদের সঙ্গে থাকতে হবে। এখন এমন ঝাড় দেবে আমাকে দুদিকে রাখতে হবে। হ্যাঁ, একটু সেমি পলিটিক্যাল উত্তর দিতে হবে দুপক্ষই। তো কথাটা হচ্ছে যে শালীনতা একটা ব্যাপার, আমি তাতেও যাব না। এখন কিছু বললেই বলবে আপনি আমাদের ব্যাপারে মাথা ঘামাচ্ছেন কেন? মাথা ঘামাচ্ছি না, একদম না। তবে পুলিশ অ্যারেস্ট করার আগে পর্যন্ত সাবধানে থাকবে। পুলিশ অ্যারেস্ট করলে মুশকিল আছে, কোনো কোনো জায়গায় পুলিশ অ্যারেস্ট করে, আবার এখানে নয়, বেশি ফরেনে। শালীনতার দরকার নেই তোমার, তুমি যা করবে করো, সমাজকে অ্যাফেক্ট না করে। যদি সমাজকে অ্যাফেক্ট করে তাহলে আমি নয়, ওই এখানে আসবে গাড়ি নিয়ে কলকাতা পুলিশ, কপু। হ্যাঁ বলে কপু, ব্যাপারটা আপনারা জানেন না বোধ হয়। জানেন না, শুনুন, অনেক কিছু জানেন না, শুনুন। আমি একটা খুব ওয়াইডলি ট্রাভেলড ম্যান। স্টেট বাসে যেতাম, কারণ একজন এসছে, টিকিট চাইছে, কপু। আমি কী বললাম? বলছে কপু। আগে বলতো কলকাতা পুলিশ, আগে বলে কপু। আর বিহারে বলে শুয়ে আছে,
সেকেন্ড এসিতে একজন লোক টিকিট চাইতে এসছে, টিকিট দিন। ফ্রিডম ফাইটার আমরা কিছু বুঝতে পারবো না, কিন্তু ও বিহারি শেখার। চন্দ্রনন্দ গিয়ে বলেছে নেই আমার সিটে তো শুয়ে আছে একজন, তাই নাকি, আসুন কাম আইয়ে স্বামীজি। এই কে হওয়া इधर लेट गया क्यों? फ्रीडम और साले फ्रीडम जा। He knows the language. বাঙালিদের মধ্যে মিনমিনে নয়, হট সালে ফ্রিডম ফাইটার। হ্যাঁ স্বামী যাইয়ে বলছিয়ে। তো এই হচ্ছে ব্যাপার, বুঝলেন না? তো অ্যাডজাস্ট করাটা দেখুন আপনারা, অ্যাডজাস্ট করলে ভালো, তা নাড়িয়ে অশান্তি। একটি ছোট্ট হিউমার, এটা এখানকার নয়, আমেরিকার। তো এসছে একজন, তাদের একজন আমেরিকার কাছ থেকে শোনা, মানে এনআরআই, যে অ্যানিভার্সারি হচ্ছে 25th অ্যানিভার্সারি ম্যারেজের। এসেছে সব বন্ধুরা। একজন জিজ্ঞাসা করছে, আচ্ছা রবার্ট, তুমি জেনির সাথে 25 বছর কাটালে কী করে? সে তো অত্যন্ত শর্ট টেম্পার্ড, ইল টেম্পার্ড, ঝগড়া করে, চিৎকার করে। তখন একটু গলা নামিয়ে হাজব্যান্ড বলছে যে আমিও জানি সেটা। তাহলে কী করে কাটালে? একটা উপায় বার করেছি। কী উপায়? ওই দরজাটা দেখছো না, ওটা খিড়কির দরজা। তারপর ওই যখন চিৎকার শুরু করে জেনি, আমি ওর দরজাটা দিয়ে চলে যাই। পাশেই একটা পার্ক আছে, সেখানে আমি শুয়ে থাকি, 1 ঘন্টা পরে আসি। আর টু বি ফ্র্যাঙ্ক, ম্যারিড লাইফে অধিকাংশ সময় আমার পার্কেই কেটেছি। ম্যারেজ লাইফের অধিকাংশ সময় ঘরে নয়, পার্কে কেটেছে। তো আমাদের গৃহিণীরা যদি খুব শর্ট টেম্পার হন, ছেলে মেয়েরা হাজব্যান্ড সব বাড়ির বাইরে থাকবে। বাবা, মায়ের কি রুদ্রমূর্তি, একেবারে দশভুজা। তো আমরা মাকে দেখতে চাই পবিত্র, মাকে দেখতে চাই শুদ্ধ। মা ক্ষমা করবে। কথামৃত ঠাকুর বলছেন, একটা ধোবার ছেলেও বলে দেয় মন্ত্রীর ছেলেকে, আমার কিন্তু মা আছে। মানে এটা কি? মা তোমায় দেখে নেবে। সে জানে না তার মায়ের কোনো ক্ষমতাই নেই মন্ত্রীপুত্রকে কিছু করার, কিন্তু চাইল্ড হ্যাজ দি ফার্ম কনভিকশন দি মাদার উইল প্রোটেক্ট মি। আমাদের সকলেরই তো একজন মা আছেন। ইনিও বলেছেন, তোমরা সবসময়ের জন্য মনে রাখবে তোমাদের একজন মা আছেন। কী করবে তাহলে মা? যে তিনি তো ফেলতে পারবেন না ছেলেকে। একটা প্রচুর নিয়ে এসছে সব তখন স্বামীজিকে বলছেন এইসব কী করবো, এসব খাবার টাবার। তখন বলল, ও ঠাকুর বললেন, ঠাকুরকে দেবে না বলছে। ঠাকুর বলছে খাবো না, আমাকে দিয়ে যা, আমি তো আর আমার ছেলেকে ফেলতে পারবো না। এই কথা তিনি ফেলতে পারবেন না, তার শিষ্য। তো যেটা আমরা বলছিলাম, ওই প্রগতিশীলতা, আমরা বলি প্রগতিশীলতা, এখন ফেমিনিজম কথাটা নতুন এসছে। আমি খুব প্রগতিশীল, তোরা একেবারে কনজারভেটিভ, নর্থ ক্যালকাটা, শ্যামবাজারি, দ্যাট। আমি খুব প্রগতিশীল, খুব প্রগতিশীল। কী প্রগতিশীলতার পরিচয় তুমি দিয়েছো বাবা? রাস্তায় দাঁড়িয়ে ছেলেদের সঙ্গে সিগারেট খাচ্ছ, আড়ালে আবডালে একটু রঙিন গ্লাস খাবে, আবার তারপর তো এই গড়তি। আমার অফিসে বসে আছি, একজন এলেন, এসে ঠাকুরের পূজা দেবেন। শুনুন, 2000 টাকার এই ফল মিষ্টি ভর্তি। আচ্ছা, আপনি এত বড় পূজা দিচ্ছেন, কি ব্যাপারটা কি? বলি, মহারাজ, আমার ছেলে 1 সপ্তাহ আগে ফ্রান্সের ফুল অ্যাম্বাসাডার হয়েছে, আগে ছিল ডেপুটি। আমি তখনই ঠিক করেছি আমি ঠাকুরের ভক্ত, পূজা দেব। প্রাউড মাদার অফ এ সাকসেসফুল ব্যুরোক্র্যাট। যাচ্ছি, মায়ের মুখ চোখ কীরকম, যে আমার ছেলে ফুল অ্যাম্বাসাডার হয়েছে ফ্রান্সের। ওইটাই হচ্ছে প্রগতিশীলতা, ওইটা হচ্ছে বাঙালি মেয়েদের বুদ্ধি, বুদ্ধির পরিচয় দেওয়া। আপনারাই তো জন্ম দিয়েছেন বিদ্যাসাগর, বিবেকানন্দ, সুভাষ বোস। এগেন ইউ গিভ বার্থ টু দি সন্স অফ বেঙ্গল, প্রাউড বেঙ্গল। এই বিবেকানন্দ গিয়ে সেখানে খুব বলছেন, আমেরিকায়
আমেরিকার উইমেনরা বলছে, স্বামীজি মিশনারিরা নানা রকম ব্রেন ওয়াশ করে দিয়েছে, শুনছি হিন্দু মেয়েরা তাদের বাচ্চাদের কুমিরের মুখে দিয়ে দেয়, আপনাকেও কি দিয়েছিল আপনার মা কুমিরের মুখে? স্বামীজি বলেন, হ্যাঁ। হ্যাঁ, কুমিরের মুখে? বলেন, হ্যাঁ। ফিরলেন কী করে? আমি তো খুব কালো আর মোটা, কুমিরও পছন্দ হয়নি। কালো মানে ওদের তুলনায় কালো, স্বামী এমনি খুব ফর্সাই ছিলেন, ওদের তুলনায় কালো আর তো হোয়াইট। তারপরে স্বামীজি গর্জে উঠলেন, ইউ আমেরিকান লেডিজ, I had the idea you have some brain. Now I see you have no brain, just like ordinary woman. কোনো মা তার ছেলেকে হিংস্র জন্তুর মুখে ঠেলে ফেলে দিতে পারে? চুপ করে গেছে তারা। স্বয়ং শিব, আর ছাড়াছড়ি নেই, তার তো কোনো ভোট দরকার নেই, পলিটিক্যাল পার্সন নয়। আই হ্যাভ নো ফেথ ইন পলিটিক্স বলেছেন। একজন মহিলার মনে একটা বিজাতীয় চিন্তা এসছে, সঙ্গে সঙ্গে স্বামীজি ঘুরে দাঁড়িয়ে বললেন, ইফ এনি ওম্যান লুকস অ্যাট মি উইথ এভিল মোটিভ, ইমিডিয়েটলি শি উইল বি টার্নড ইনটু এ গ্রিন ফ্রগ, অ্যান্ড আই থিঙ্ক নোবডি ওয়ান্টস টু বি এ ফ্রগ। সব চুপ। মহিলারা শ্রদ্ধা করতো, ভয়ও করতো। তো স্বামীজির শরীর চলে গেছে। আমেরিকান মহিলারা যুক্তি করলেন কয়েকজন, এইরকম তেজিয়া হচ্ছে মা কীরকম, মানে মহিলাদের অদম্য কৌতূহল আপনারা জানেন। হ্যাঁ, একেবারে কে এর মা, কে দেখতে হবে। মা কোথায় থাকে? বলছে কলকাতা। তখনকার দিনে কলকাতা পরিচিত, ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী, এসছেন কলকাতায় দোভাষীকে নিয়ে। বলছে আপনি বিবেকানন্দের মা? বলছে হ্যাঁ। আচ্ছা, আমাদের খুব কৌতূহল হয়েছে, আমরা ওখান থেকে এসেছি, আমেরিকা থেকে। এই বিবেকানন্দ ছোটো বয়সে, এই 3, 4, 5, 6 বছর বয়সে কেমন ছিল? মা বলছেন, ওরে বাবা, ডেঞ্জারাস। 2টো ঝি পার্মানেন্ট ছিল তার জন্যে, তারাও কন্ট্রোল করতে পারতো না। দিদি ফিদিকে একবারে শেষ করে দিত, ঘরে তালা দিয়ে রাখতে হতো। মহিলারা হেসে লুটোপুটি খাচ্ছে, বলে হ্যাঁ ঠিক, এইবার বুঝেছি যে এই হচ্ছে মর্নিং সোজ দি ডে আর চাইল্ডহুড সোজ দি ম্যান, এই এনার্জি। পরে ওইখানে সবটাই তিনি, 1 person has in the whole world, can you imagine? সবাই এগেনস্টে, কে তার পরে? সমকালীন ভারতবর্ষ পড়ে দেখুন শঙ্করী বোসের। এখন সবাই কাছাচ্ছে, এখন রবীন্দ্রনাথের ভাষায় লোক প্রসিদ্ধ হয়ে গেলে সবাই কাছাকাছি আসে, গা ঘষতে চায়। এভরিবডি ওয়াজ এগেনস্ট হিম। আমি তো পত্রিকা হাউস, আর নাম করবো না, সব আপনারা আমার অনেক ভক্ত আছেন, তো সবাই এগেনস্ট, বাট হি অ্যালোন ফাইট। মিশনারিরা ঠিক করলো, যখন মিশনারিদের এক্সপোজ করে দিল, এ তো ডেঞ্জারাসই দেন, বিপজ্জনক বিধর্মী, হি শুড বি মার্ডার্ড। কফিতে বিষ দেওয়া হলো ডেট্রয়েটে। ওখানে ঠাকুর দাঁড়িয়ে বলে, ওটা বিষ ফেলে দে, ফেলে দিলেন। একটাই অস্ত্র, খুব জ্বালাচ্ছে, ফিনিশিং। স্পিরিচুয়াল পার্সনকে কী করবে? গড ইজ বাই হিজ সাইড। আপনারা কোনো চিন্তা করবেন না, কোনো ভর্তিবাজিতে যাবেন না। দোজ হু আর ইনিশিয়েটেড ডিসাইপলস হ্যাভ ফেথ অন ইয়োর গুরু, অন শ্রীরামকৃষ্ণ হোলি মাদার, তাহলেই হবে। ঠাকুরের শরীর যাওয়ার পরে পল্টু খুব কাঁদছে, ঠাকুরের ভক্ত। উঠতে গেছেন ট্রামে, 200 টাকা ছিল, পকেট মার হয়ে গেছে। হে ঠাকুর, কী করলাম এখন? টাকাটা ধার নিয়ে আরেকজনের কাছ থেকে কী করে শোধ করবো? হঠাৎ ঠাকুর একটা গলা শুনতে পেলেন, ঠাকুর এসে বলছেন, এই বেশি কাঁদিস না, যা, ওখানে গঙ্গার ঘাটে ইট চাপা দেওয়া আছে। গীতেন সত্যি চাপা দেওয়া আছে। অবদানন্দ টিকিট কাটতে গেছেন জাহাজের, লন্ডন থেকে নিউ ইয়র্ক যাবেন, অবদানন্দজি। হঠাৎ শুনতে পেলেন ঠাকুরের কথা, পিছন থেকে একটা গলা, এই তুমি যাবে না, টিকিট কেটো না। বললেন কি, একটা মনের খেয়াল নাকি? আবার কাটতে গেছেন, বলছি যে যাবে না, টিকিট কেটো না। কাটলেন, বলছে কি বারবার বাধা আসছে। পরের দিন দেখেন জাহাজটার নাম ছিল সিরাপিস। সিরাপিস ইজ নো মোর, drowned in the Atlantics, collision with the icebergs. তিনি রক্ষা করবেন, কোনো চিন্তা করবেন না, এদিক ওদিক ছোটাছুটি করে দরকার নেই। সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণ স্বাহা, তিনি আছেন।
আই শ্যাল প্রোটেক্ট ইউ। স্বামীজি বলছেন আমার ছেলে যদি নরকেও যায় আমি তাদের হাত ধরে টেনে তুলব। মা কি বলেন, কি আমার ছেলে রসাতলে যাবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারু সাধ্য নেই আমার ছেলেকে রসাতলে পাঠায়। হ্যাভ ফেথ হোলি মাদার, হ্যাভ ফেথ অন শ্রীরামকৃষ্ণ, প্রে টু দ্যাম আর্নেস্টলি, এভরিথিং উইল বি দেয়ার। সবই পাবেন যেগুলো দরকার মানুষের। শুদ্ধ পবিত্র জীবন যাপন করবেন আর প্রার্থনা করবেন। আধ্যাত্মিক যোগাযোগ রাখা দরকার। গঙ্গার কাছে গেলে শীতলতা বোধ হবে যেটা বলছিলাম, সেই বিবেকানন্দর কথা আমরা বললাম। রামকৃষ্ণদেব, রামকৃষ্ণদেবের মা আমরা জানি, তিনি ছিলেন চন্দ্রমণি দেবী। শিব প্রবেশ করেছিলেন তার উদরে। এখানে আছেন মায়ের সঙ্গে, খেতেন না, ওই জুট মিলের বেলটা বাজতো একটার সময়, তারপরে খাবেন। আগে খেতে বললে বলতেন এখনও তো শ্যামের বাসি বাজেনি গো, এখন খাবো কি? একটুখানি মাথার গোলমাল, একটু অন্য জগতে থাকতেন। তো তার দেহান্ত হলো দক্ষিণেশ্বরী। ছিলেন ছেলে শ্রীরামকৃষ্ণদেব, অন্তর্জলি হচ্ছে গঙ্গায়, তার গলিত হস্ত করতে পারছেন, ঠাকুর কাঁদছেন, একটু মায়ের কিছু করতে পারলাম না। তারপরে একটি কথা বললেন, অসাধারণ কথা, তুমি কে মা, আমায় গর্ভে ধারণ করেছ। ভালো করে শুনুন, আরেকবার বলছি, তুমি কে মা, আমায় গর্ভে ধারণ করেছ। আমি তো জানি আমি কে, আই অ্যাম গড, কাম ইন হিউম্যান ফর্ম এজ অবতার শ্রীরামকৃষ্ণ, বাট হু আর ইউ? আমি তোমার গর্ভে এসেছি, তোমার স্তন্যের দুধ পান করে বড় হয়েছি, তুমি কে? কত বড় ভাগ্য, কত বড় সৌভাগ্যবতী আপনারা হন। সব বাঙালি মা, সুভাষ বোস, বিবেকানন্দ, ঈশ্বর বিদ্যাসাগর। তার মা বললেন, ঈশ্বর এর বিয়ে সম্ভব, তুমি আসবে? হ্যাঁ মা। আমরা সবাই জানেন দামোদরে সেই ভরা ভাদরে ঝাঁপিয়ে পড়ে জয় মা। রাত্রে বলেন, মা আমি এসেছি। ঈশ্বর এখানে দারুণ ঠান্ডা, তুমি গ্রামে সবাইকে এক করে কম্বল দেবে, 500 কম্বল। হ্যাঁ মা। সংসারে সুখী হতে গেলে মাকে খুশি করতে হবে। মা যদি খুশি হন, আনন্দিত হন, ইহলোকে তোমার আনন্দ। বাবা যদি খুশি হন, পরলোকে আনন্দ। আর দেবতা যদি খুশি হন, গুরু যদি খুশি হন, ঋষি যদি খুশি হন, জন্ম জন্মান্তর তোমার। এটি মনে রাখতে হবে। আপনারা তো আজকাল কিছু বলি সংস্কৃত পড়িনি, সংস্কৃত জানি না। কি জানি? জানিটা কি? ওই সিরিয়াল দেখা নাকি কি জানি না? গিটার কিছু হলে গিটার শিখবো, ও সব দেখেছি, গিটার শিখতে হবে। কিছুই তো নয়। শুনুন একটা কথা, হাসবেন না। আমি অনেক বছর ট্রেনিং সেন্টারে আচার্য ছিলাম। আই ওয়াজ অবজার্ভিং, সমস্ত পৃথিবীর ছেলে ওখানে পড়ে, ছেলে মানে ইয়াং ম্যান। একটি জাপানি ছেলে, আকিরা, মনে আছে আমার নাম, কিছুই জানে না, শুধু হাসতো প্রথম যখন এলো। ইংরেজিও ভালো জানে না জাপানে, আপনি জানেন। অনলি ইন 1.5 years, 2 years হি পিকড আপ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। সংস্কৃত শ্লোক সে লিখত দেবনাগরীতে। ক্যান ইউ ইমাজিন? জানি না, চিকিনি, এই সমস্ত কথা বলে লাভ নেই আমার কাছে। আমি একটু পোর্ক খাওয়া মাস্টারমশাই, বুঝলেন? শুনে রাখুন। আচ্ছা, বলছো এখানে ধ্যান করবে, ধ্যান কী করে করবে? শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক বললেন, অর্জুন শুনলেন, তাই বললেন, দেখো কৃষ্ণ, ইয়ং যোগত্যায় প্রক্ত মধুসূদন এ তো সংজ্ঞা পশ্চামি চঞ্চলতা স্থিরাম। হে কৃষ্ণ, তুমি এই যে ধ্যান ট্যান বললে না, মন থেকে সব চিন্তা সরিয়ে দাও, এ করো ও করো, আমি করতে পারছি না, আমার মন চঞ্চল, চারিদিকে ছুটছে। কী বললেন? অভ্যাসনুত কৌন্তেয় অসংশয়ং মহাভাব মনোদুর্দিগ্রহম সরম অভ্যাসনুত কৌন্তেয় বৈরাগ্যের চিকিৎসা। বৈরাগ্য মানে সকলেই ভাববেন না গেরুয়া নেয়া, সেটার অনিত্যতা চিন্তা করো। পৃথিবীতে নিত্যকে, নিত্য বস্তু একমাত্র ঈশ্বর, আর সব চলে যাবে।
অভ্যাস। আপনারা যখন টাইপ করেন, যারা টাইপ শিখেছেন, আমি টাইপও শিখেছিলাম, মনে আছে? ফার্স্ট লেসন ASDF LKJH, সেখান দিয়ে শুরু করুন, তারপরে দেখুন কি ফাস্ট টাইপিং করছে, স্পিড কত, কথা বলছেন, কথা বলতে বলতে টাইপিং চলছে। অভ্যাস অনুত কৌন্তেয়। সার্কাসের ট্র্যাভিসের খেলা, মেয়েদের তারের উপর দিয়ে হাঁটা, সবই অভ্যাস। আজকে যেটা অসম্ভব, কাল সেটা সম্ভব। রবীন্দ্রনাথের কাছে এসছে প্রভাতবাবু, দেখছেন একটি দারোয়ান এসে, একটি এসে, ঘরের লোক এসে এত বড় একটা গেলাসে সবুজ শরবত দিয়ে গেল। গুরুদেব খুব তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছেন, প্রভাতবাবু জুলজুল করে তাকাচ্ছেন, আমাকে তো একটুও দিলেন না গুরুদেব। উনি বুঝতে পেরেছেন, এই ওকে ছোটো গেলাসে একটু দাও। যাই হোক, একটা পেলাম ছোটো গেলাসে। খেতে গিয়েই তিনি বাইরে চলে গিয়ে বমি করে ফেলার জোগাড়, নিম পাতা মাটা। তিনি অক্লাসে খেয়ে নিলেন। অভ্যাস অনুত কৌন্তেয়। গীতা বলছেন অভ্যাসের দ্বারা অসম্ভব সম্ভব হয়ে যায়। একটি বাচ্চা মস্কে, ইংরেজি কথা, সে বাচ্চা যখন এইটুকু, তখন থেকে কাঁধে করতো একজন, তারপরে সেটা প্রবণ সাইজের মোষ হয়ে গেছে, যে কাঁধে করছে। অভ্যাস অনুত কৌন্তেয়। এভরিথিং উইল বি ডান বাই অভ্যাস। ফেথ অন ইয়োর সেলফ। স্বামীজি বলছেন ফেথ অন গড ডট নয়, ফেথ অন ইয়োর সেলফ। হ্যাভ ইউ ফেথ অন ইউ? ইফ ইউ হ্যাভ এভরিথিং। ওই যে বলে দিল মাকিরা, কারোর কাছে শিখতে যায়নি সংস্কৃত, নিজে শিখেছে। হয়তো আমাদের ট্রেনিং সেন্টার কার কাছে শিখবে, সে কোনো ভাষাই জানে না। তো অনেকক্ষণ ভয় গেছে, টাইম আপ। আমি তো খুব সিরিয়াস এসব ব্যাপারে, স্টার্টিং অ্যান্ড ফিনিশিং, টাইম আপ। তা আজকের এই দিনে আমাদের প্রার্থনা, দুটি প্রার্থনা করব। একটি হচ্ছে, আমরা তো পথ জানি না, আমার হাত ধরে তুমি নিয়ে চলো হে শেখা, আমি যে পথ চিনি না। আর এই নবরাত্র গেল, দাঁড়াবেন, তাকাবেন এদিকে, সামনের বেঞ্চে বসে এদিক ওদিক করবেন না, ধমক যদি না খেতে হয়। নবরাত্র কেটে গেছে, আজকে দশমী। অশুভ শক্তি বিনাশ হয়ে গেছে, শুভ শক্তির জয় হয়েছে, তাই তো? তার মনকে আমরা বলবো যে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওড়ে, সে যে সুখের নদী নিরবধি ধীরে ধীরে বাহড়ে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রওড়ে। আপনাদের সকলকে ধন্যবাদ, যথাযোগ্য প্রণাম, প্রীতি, শুভেচ্ছাদি নমস্কার জানিয়ে আজকের পাঠ শেষ করলাম।